তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে। এরপর থেকে ব্যাপক সমালোচনা ইসকন। বন্ধুরা, ইসকনকে রক্ষা করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। এখন আপনারা স্ক্রিনে টুইটার থেকে যে পোস্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসকনের এক্স হ্যান্ডেল। এই পোস্টে যা লেখা হয়েছে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইসকনের অন্যতম প্রধান নেতা চিন্ময় দাসকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। পৃথিবীর যে কোনো স্থানে সন্ত্রাসবাদের সাথে ইসকনের কোনো রকম সম্পর্ক আছে এরকম ভিত্তিহীন প্রশ্ন করাটা আপত্তিজনক। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে এবং জানিয়ে দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ভক্তি আন্দোলন। আসলে ইসকন একটি সন্ত্রাস সংগঠন, হ্যাঁ কিংবা না, এটি আসলে পরের বিষয়। ইসকন হচ্ছে ভারতের একটি এজেন্ট সংগঠন। তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে ইসকন একটি ভারতীয় এজেন্ট সংস্থা, কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই। আর এর জন্য কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড করেও ভারত সরকারকে বাংলাদেশের আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে বলছে। আর এই জিনিসটি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। একটি দেশের সন্ত্রাসী সংগঠন যতটা না বিপজ্জনক, তার থেকে বেশি বিপজ্জনক কোনো বড় দেশের হয়ে একটি দেশের এজেন্ট হয়ে কাজ করা। কারণ ইউক্রেন এবং রাশিয়ার আমরা যে যুদ্ধ দেখছি এবং রাশিয়া যে বিশাল এলাকা ইউক্রেনের দখল করেছে, সেটা কিন্তু রাশিয়ার যে সকল পেড এজেন্ট রয়েছে তারাই কিন্তু যুদ্ধক্ষেত্রটা সে জায়গায় প্রস্তুত করেছে। দেখুন, কৌশল এবং স্ট্র্যাটেজি আমাদের বুঝতে হবে। রাশিয়া আজ থেকে 3 বছর পূর্বে ইউক্রেনে আক্রমণ করে ডোনেক্স এবং লুনেক্সে যে দখল করলো, এটি তারা কি অজুহাতে দখল করলো? এই জায়গায় রাশিয়ার কথা ছিল যে ডোনেক্স এবং লুনেক্সের ভেতরে রাশিয়ান বংশোদ্ভূত মানুষজন রয়েছে এবং সেই মানুষগুলো ইউক্রেন সরকারের হাতে নাকি নির্যাতিত, যার জন্য তাদের জীবন বাঁচানোর জন্য এই অঞ্চলটা দখল করতে হবে রাশিয়াকে, যার জন্য রাশিয়া আক্রমণ করে ওই 2টি শহর দখল করেছে। এবার দেখুন, বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এবং আপনাদের আমি আগেই জানিয়েছি ভারত উত্তর পূর্ব অঞ্চলে বিপুল পরিমাণে গোলাবারুদ এবং সেনা মোতায়েন করেছে। আর পার্শ্ববর্তী দেশ এমনটা দাবি করতেই পারে যে চট্টগ্রামের মধ্যে আমাদের যে লোক রয়েছে তারা বিপজ্জনক অবস্থানে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য রাশিয়ার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে হবে, এমনটা কিন্তু ভারত বলতেই পারে। আর এমনটা যদি তারা না বলে, তাহলে ছোট একটি সংগঠনের কথায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করে এভাবে মন্তব্য করল। এবং বাংলাদেশে যে ইসকনের প্রধান রয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি অপরাধী কিংবা অপরাধী নন সেটা বিচার করবে আদালত। তিনি আইনি লড়াই করবেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যে নির্দোষ সেটা প্রমাণ করবেন। আর এটি কিন্তু একটি বিচারিক প্রক্রিয়া। এখন বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি ভারত হস্তক্ষেপ করেছে। ভারত স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তারা বলেছে তারা অনেক উদ্বিগ্ন। প্রশ্নটি হচ্ছে, কাশ্মীরের ভেতরে ভারত যখন নানা ওসিলাকে কেন্দ্র করে মুসলিম নেতাদেরকে গ্রেফতার করলো, তখন কিন্তু বাংলাদেশ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়ে কোনো রকম স্টেটমেন্ট দেয়নি। বাংলাদেশ বলেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, যার জন্য বাংলাদেশ মন্তব্য করতে চায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদের গ্রেফতার করা এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। এর পূর্বেও বাংলাদেশের বড় বড় ধর্মীয় নেতারা অনেকবার গ্রেফতার হয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, হেফাজতে ইসলামের বড় বড় নেতারা তারা শুধু গ্রেফতারই হননি, দীর্ঘ সময় ধরে তারা জেলে ছিলেন এবং অনেক বছর ধরে তারা কারাবাসও করেছেন। এখন আপনি একটা স্টেটমেন্ট আমাকে দেখান হেফাজতের বড় বড় নেতারা যে সরকারের হাতে গ্রেফতার হলেন, এই বিষয়টিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম কখনো পাকিস্তানের সাহায্য কামনা করেছে কিংবা সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছে। তারা কখনো বলেনি আমাদেরকে রক্ষা করুন আলাপ আলোচনার মাধ্যমে, আমাদেরকে এই জায়গা থেকে মুক্ত করুন। তারা এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। আপনি আমাকে একটি উদাহরণ দেখান। হেফাজতে ইসলাম কখনোই কিন্তু করেনি, কারণ এটা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তারা এটা ভালো করে জানে, যার জন্য তারা কখনোই পদক্ষেপ নেয়নি। দেখুন, আমরা ভারতও বুঝি না, আমরা পাকিস্তানও বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ আর বাংলাদেশের স্বার্থ। যদি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ধর্মীয় নেতা, সেটা যে ধর্মেরই হোক, যদি পাকিস্তানের হস্তক্ষেপও কামনা করত, তাদেরকে নিয়েও কিন্তু আমরা সমালোচনা করতাম। আজকের ভিডিওতে তাদেরকে নিয়েও আমরা ক্রিটিসাইজ করতাম। কিন্তু ইসকন যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনার সাথে কোনোভাবে কিন্তু ধর্মীয় রং দেওয়ার সুযোগ নেই।
আমাদের সনাতন ধর্মীয় ব্যক্তিরা একাজ করেছেন, এটা কিন্তু কখনো বিশ্বাসযোগ্য নয়। ইসকন হচ্ছে একটি আলাদা এজেন্টের সংগঠন এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। আর যদি এমনটা নাই হয় তাহলে চট্টগ্রামের আদালতের ভেতর রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর উপরে এভাবে হামলা হয় এবং তিনি নির্মমভাবে নিহত হয়েছেন, তাকে সেই জায়গায় হত্যা করা হয়েছে। এটি কিন্তু একটি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটা নজিরবিহীনভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে আস্থার প্রতীক রয়েছে মানে আদালতকে তারা লঙ্ঘন করেছে। আর এ ধরনের অপরাধে কোনো রকম ছাড় দেওয়া যায় না। দেখুন, জঙ্গি সংগঠন নির্মূল করতে হবে, জঙ্গি সংগঠনকে কোনোভাবে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনারা জেনে হয়তো অবাক হবেন, ভারতের বন্ধু দেশ রাশিয়া তাদের দেশের ভেতর ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং ওই অঞ্চলের আশেপাশের সকল জায়গায় এই সংগঠনের সকল কর্মকাণ্ড পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, কারণ আমেরিকার এজেন্ডাও তারা বাস্তবায়ন করে। আমেরিকার সিআইএর সাথে সরাসরি যুক্ত রয়েছে ইসকন, এমন অভিযোগে রাশিয়া তাদের ব্যান করেছে। আমাদের কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, বাংলাদেশের ভেতর সনাতনী ধর্মের আমাদের যে ভাই এবং বোন রয়েছে, হাজার বছর ধরে আমরা একসাথে বসবাস করছি। আমাদের সংস্কৃতির সাথে ইসকনের যে সংস্কৃতি রয়েছে মানে উগ্রবাদী সংস্কৃতি, সেটা কিন্তু একেবারে মিলে না। কারণ এর উৎপত্তি হয়েছে 30 থেকে 35 বছর পূর্বে, যে জায়গায় আমাদের দেশের সনাতনী ধর্মীরা যে আচার অনুষ্ঠান পালন করেন সেগুলো চলে আসছে হাজার বছর ধরে। ইসকনের যে থিওরি এবং কার্যপ্রণালী তার উপর দৃষ্টিপাত করে ভারতে কিন্তু চায়নি এটি প্রতিষ্ঠিত হোক, যার জন্য ইসকন আজ থেকে 58 বছর পূর্বে ইসকন ভারতের মধ্যে নয় বরঞ্চ যুক্তরাষ্ট্রে 1966 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। যদিও 1984 সালের দিকে ইসকন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, তবে 2000 সালের 19 ফেব্রুয়ারির দিকে এর কার্যক্রম অনেকটা শক্তিশালী হয়। বর্তমানে ইসকন যে প্রধান কার্যালয় ব্যবহার করছে, এই প্রধান কার্যালয় কিন্তু তাদের নয়, অভিযোগ রয়েছে এটা তারা দখল করেছে। দেখুন, 1899 সালের দিকে যোগী ত্রিলিঙ্গ স্বামীর সুযোগ্য শ্রীকান্ত ত্রিমুদি ত্রিপুলিঙ্গ তিনি কিন্তু এই স্বামীবাগের আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 2000 সালের 19 ফেব্রুয়ারি ইসকন এই জায়গাটি তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। যেমনটা ইসকন এবং তাদের অনুসারীরা দাবি করে যে বাংলাদেশের সনাতনী ধর্মের যে অধিকার রয়েছে তার জন্য কাজ করে যায় ইসকন, তবে এর বাস্তবতা কিন্তু ভিন্ন। এই ইসকনের হাতে বাংলাদেশি সনাতন ধর্মের যে সকল নেতারা রয়েছে পুরনো ঐতিহ্য মেনে সহাবস্থান যারা পছন্দ করেন তারা কিন্তু নির্যাতিত হয়। 2019 সালে ইসকনের বিরুদ্ধে তারা নিজেরাই মামলা করতে গিয়েছিল। স্বামীবাগে ইসকনের যে প্রধান কার্যালয় রয়েছে তার পাশেই 500 বছর পুরনো মুসলিমদের মসজিদ রয়েছে। যখন আজান হয় এবং নামাজ হয় এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টায় সনাতন ধর্মীদের যত বাদ্যযন্ত্র সেটা বহু আগে থেকেই তারা বন্ধ রাখে। এটি কিন্তু সহাবস্থানের জন্য, কিন্তু ইসকন এই ধর্মীয় সম্প্রীতির জায়গাটা মানে না। 2019 সালের সেই ঘটনায় ভোর 4টা থেকে পবিত্র রমজান মাসের 12টা পর্যন্ত তারা এই বাদ্যযন্ত্র বাজায়, যার জন্য কিন্তু ফজরের নামাজ পড়তে অসুবিধা হয়। আর এই ইস্যুটিকে কেন্দ্র করে উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ওই সময় হামলার ঘটনাটা ঘটেছিল। প্রকৃত সত্যতা প্রকাশ না করেই সে জায়গায় কিন্তু খবর করা হয়েছিল যে সনাতনী ধর্মীদের উপরে হামলা করা হয়েছে, তবে বাস্তবতা কিন্তু উস্কানিটা। প্রেক্ষাপটটা কে তৈরি করলো এ বিষয়ে তেমন কোনো বড় তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে সনাতন ধর্মীরা যারা ছিল তারাই কিন্তু ইসকনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দেখুন, এই জিনিসটি অস্বীকার করার কোনো জায়গা নেই যে সনাতনী ধর্মীদের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিছু কিছু হামলা হচ্ছে, তবে ইসকনের যে স্ট্র্যাটেজি উস্কানিমূলক এবং রাষ্ট্রদ্রোহের যে বিষয়টা এবং বিদেশি রাষ্ট্রকে হস্তক্ষেপের বিষয়টা সেটা একটা নেক্সট লেভেলে চলে গেছে। তাদেরকে এখানেই দমন করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। দেখুন, আমাদের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার, আমরা ধর্মীয় পরিচয়কে কোনো রকম গ্রাহ্য করি না। যে ধর্মের যে বর্ণের লোকই হোক, যদি উগ্রবাদের সঙ্গে জড়িত হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, এই জায়গায় ধর্মীয় উস্কানি দিতে চায়, তাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ধর্মীয় উগ্রবাদ সেটা ইসলাম ধর্মে হোক, সেটা সনাতন ধর্মেই হোক, বৌদ্ধ ধর্মে হোক কিংবা খ্রিস্টান ধর্মে, যারাই হবেন না কেন এই ধর্মীয় উগ্রবাদকে নির্মূল করার জন্য যারাই জঙ্গিবাদকে উস্কানি দেবেন সেটা যে ধর্মেরই হোক না কেন তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। দেশকে বাঁচাতে হলে এর বিকল্প কোনো পথ নেই। এখন দেশকে ঐক্য রাখতে, দেশের সমৃদ্ধি বজায় রাখতে এই উগ্রবাদকে দমন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই।
এই সকল সমস্যা যেগুলো রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকি দেয় সেটা একেবারেই পরিষ্কার, সেটা কঠোর হস্তে দমন করা হোক। তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে অন্তর্বর্তী সরকার সেটা পারবে না। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন শান্তিতে। এমন ক্লিন ইমেজ বৈশ্বিকভাবে তার তৈরি হয়েছে যেটা তিনি তার সম্পদ মনে করেন। এখন এই ক্লিন ইমেজের জায়গা থেকে তিনি একটি শক্তিশালী পদক্ষেপ নেবেন। আন্তর্জাতিক ক্লিন ইমেজের ওপর তার একটি দাগ আসবে, সেটা ডক্টর ইউনূস কোনোভাবেই চান না। আর যার জন্য তিনি তার ইমেজ রক্ষা করার জন্য বাংলাদেশের নিরাপত্তাকে তিনি বিসর্জন দিবেন। আর এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। আর সরকারের স্টেটমেন্টে বলা হয়েছে কঠোর হস্তে দমন করা যাবে না বিষয়টি। এখন রাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি, এটা একটা প্রশ্ন। আর এই জায়গায় বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি দ্রুত নির্বাচন দরকার কিনা, নাকি এভাবে যেভাবে চলছে সেভাবে দেশটি চলা দরকার। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, এর কোনো বিকল্প নেই। এখন দেশ পরিচালনা করতে হলে ব্যক্তি সম্পদ বিসর্জন নয়, বরঞ্চ দেশের স্বার্থকে আগে রেখে সকল ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন এবং দেশকে ভালোবাসবেন।